হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে। একটা কথা বলবো শুরু করার আগে। দেখো, ইতিহাসে কখনো সখনো খুব রেয়ার কেসে এমন কিছু ক্যারেক্টার আসে, কিছু চরিত্র আসে যারা আমাদের সামনে এটা প্রমাণ করে দিয়ে যায় যে ক্ষমতা শুধু উত্তরাধিকার সূত্রেই যে পাওয়ার জিনিস তা কিন্তু নয়। ক্ষমতা এমন একটা জিনিস যেটা অর্জন করতে হয়, যেটা ধরে রাখতে হয়। কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করতে চলেছি একজন খুব খুব ইউনিক একজন রুলার, যাকে নিয়ে খুব কম আলোচনা হয়। বিভিন্ন বইয়ে তার সম্বন্ধে কন্টেন্টস অনেক কম থাকে। তো আজকে আমি ঠিক করেছি এই ভিডিওতে ইনার সম্বন্ধে তোমাদের আজকে জানাবো। তো আমরা আজকে শুরু করতে চলেছি লোধি বংশের যে ফাউন্ডার বেহেলের লোধির গল্প। একটা ছবি দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা ছেলে কিছু ঘোড়া নিয়ে আফগানিস্তানের বিহার জমিনে ধুলোর ভেতর পাথরের ভেতর হেঁটে হেঁটে যাচ্ছে, তাই তো? এই জাস্ট আরেকটা ছবি দেখো, এই ছেলেটাই, কে ভেবেছিল এই ছেলেটা যে আজকে ঘোড়ার ভেতর এরকম ধুলোর ভেতর কিছু ঘোড়া নিয়ে যাচ্ছে? সে একটা ঘোড়া ব্যবসায়ী ছিল, খুব সাধারণ আফগানিস্তানের একটা ছোট্ট গ্রামে অল্প কিছু ঘোড়া নিয়ে ব্যবসা করত। কে জানতো এই ছেলেটা একদিন ভারতের সুলতান হবে? তো বন্ধুরা, ছাত্ররা, বড়রা, সবাই কি বলছি, যদি লাইফে কিছু করতে হয় যেটাতে সবাই তোমাকে মনে রাখবে, স্বপ্ন দেখা শুরু করো। তুমি জানো আমরা কেন পারি না? বিকজ আমরা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। আমরা ভাবি না, আমরা স্বপ্ন দেখি না। স্টার্ট ড্রিমিং টুডে। অবশ্যই স্বপ্ন দেখো, যা ইচ্ছে তাই স্বপ্ন দেখো। এই ছেলেটার ভেতরে সেই স্বপ্নটা ছিল বলেই আজকে সে সাকসেসফুল হয়েছে। স্বপ্ন লক্ষ্য তৈরি করে, আর লক্ষ্য যেদিন তোমার তৈরি হবে সেই দিন তুমি সেই লক্ষ্যকে পূরণ করার জন্য করবে পরিশ্রম, আর সেই পরিশ্রমই তোমাকে 100% একদিন কিন্তু রেজাল্ট এনে দেবে। তো চলো আজকে শুরু করতে চলেছি নতুন একটা সেশন, বেহেলেল লোধি। কে ছিল বেহেলেল লোধি? প্রথম কথা, বাবার নাম মালিক কালা, গ্র্যান্ডফাদার দাদু মালিক বেহরাম লোধি। পশতুন ট্রাইব, মেইনলি ঘোড়া ব্যবসায়ী। কোথায় থাকতো? আফগানিস্তানে একটি আফগান ট্রাইব, একটা ছোট্ট গ্রাম, সেখানে অল্প কিছু ঘোড়া নিয়ে খুব কষ্টের ভেতরে বড় হয়েছে এই বেহেল লোধি। খুব অল্প কিছু ঘোড়া সে নিয়ে ব্যবসা করত। কিন্তু একটা জিনিস বলি তোমাকে, বেশি কিছু দরকার নেই, একটা জিনিস করতে পারবে, যে কোনো একটা স্কিল। আজকে নিজেকে, এই ভিডিওটা দেখার পরে আজকে নিজেকে একটা কোয়েশ্চেন কর, তুমি একটা জিনিস বলো যেটাতে তুমি অসাধারণ, यू आर बेस्ट एट इट। एक चीज अगर आप ढूंढ लेते हो ना, कोई भी चीज, সেটা পড়ানো হতে পারে, সেটা নোট লেখা হতে পারে, সেটা कुछ कुछ भी हो सकता है, वो एनीथिंग दैट यू आर रियली बेस्ट एट इट, इस चीज को ढूंढिए आज। कौन सा चीज है जिसमें आप माहिर हो? कोई नहीं है, कोई नहीं है। যদি খুঁজে পাও ভালো, খুব ভালো। যদি খুঁজে না পাও, খোঁজার চেষ্টা করো। যদি খুঁজেও না পাও তাহলে তৈরি করো, বাট একটা স্কিল তৈরি করো, তুমি অসাধারণ জায়গায় চলে যাবে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি যে গল্পটা বলছি এই গল্পটা তো আমি লিখিনি। এই গল্পটা ইতিহাসের গল্প, একটা প্র্যাকটিক্যাল হয়ে যাওয়া কিছু বছর আগেকার ঘটনা। এই ছেলেটাকে জানো তো, এই ছেলেটাকে একজন সাধারণ একটা গ্রাম্য, একদম ব্যাকওয়ার্ড একটা ভিলেজের ঘোড়া ব্যবসায়ী থেকে দেশের সুলতান কোন জিনিসটা করেছিল, তার একটা স্কিল ছিল, সে খুব ভালো ঘোড়া চিনতে পারত। হি ওয়াজ
द बेस्ट ऑफ द बेस्ट, ही वॉज द इलीट इन दिस बिजनेस। इसको ये चीज बहुत अच्छे तरीके से आता था। ये दूर से जब भी घोड़ा देखता था ना, उसकी ग्रेड पता लगता। भाई साहब ग्रेड होती है ना, कि लोअर लेवल, हायर लेवल, बेस्ट। सो ये चीज उसको पता लगता था, देख के ही समझ जाता ये बहुत अच्छा क्वालिटी का घोड़ा है, इस चीज को लेना है। नाउ ओनली दिस क्वालिटी मेड हिम द सुल्तान ऑफ इंडिया। আরে এরপরে তো সিকান্দার লোধি, ইব্রাহিম লোধি, এরা তো বেলাল লোধিকে ভাঙিয়েই খেয়েছে। কারণ যে পায়োনিয়ার হয়, প্রথম প্রথম যে যায়, প্রথম যে জঙ্গলটা কাটে, মরুভূমিতে প্রথম যে গাছ লাগায়, इसकी औकात भाषा ये लेवल पे होती है। तो चलो शुरू करते हैं। एक ये ছিল জানো, দেখো এই বেলাল লোধি তখন তুগলক বংশের পতন হয়ে গেছে, তারপরে সাইদ বংশ পাওয়ারে এসেছে। খিজির খান প্রথম রুলার ছিল সাইদ বংশের, যে তখন ভারতের সিংহাসনে বসে আছে। সাইদ বংশ খুব ছোট্ট একটা এলাকা নিয়ে ছিল, মাত্র দিল্লি থেকে 29 কিলোমিটার দূর পারলাম, ওইটুকুর ভেতরেই রাজ্যটা ছিল। তো দিল্লি সুলতানেট বলাটা ঠিক হবে না, কারণ খুব অল্প একটা লোকেশন নিয়েছিল। তো এই সাইদ বংশের যে রাজা খিজির খানকে এই বেলাল লোধি কিন্তু ঘোড়া সাপ্লাই করতো, এবং এত ভালো কোয়ালিটির ঘোড়া দিত, এত ভালো কোয়ালিটির ঘোড়া দিত যে खिज़िर खान को ये बंदा बहुत पसंद आ गया, बहुत ज्यादा। ठीक है नाउ, तो क्या किया खिज़िर खान ने, भाई साहब तुम यदि राजा गजाদের ভালো জিনিস দাও, अगर इनको अच्छी चीज मिले आपसे, ये भी आपको अच्छा गिफ्ट करते हैं। बिकॉज एक चीज समझो, अगर वो राजा है, कोई भी बंदा अगर वो राजा है तो उसमें औकात है, अगर औकात है इसलिए वो राजा है। তোমার এলাকার যে নেতা সে যেরকমই হোক, যে পজিশনে পৌঁছেছে, বিকজ হি হ্যাজ দ্য গাটস টু রিচ দ্যাট পার্টিকুলার পজিশন। অনেকেই ছিল, কেউ তো পারেনি, বাট হি হ্যাজ ডান ইট बिकॉज ही वांट टू डू इट, बिकॉज ही हैज ड्रीम्ड अबाउट इट। उसने सपना देखा, उसने किया। भाई साहब सपना हर कोई देख सकता है, पहले तो आज के डेट में बहुत सारे लोग नहीं देखते, जो लोग देखते हैं इसको पूरा करने की औकात भी रखना चाहिए। बहुत दिक्कतें आएगी, बहुत मेहनत करना पड़ेगा, मगर माँ कसम कह रहा हूँ, एक दिन ऐसी जगह पे पहुंचोगे, आपको दूर दूर तक लोग देखेंगे और ड्रीम करेंगे काश आपके पोजीशन पे वो होता, मगर वो नहीं होगा। अगर ये लाइफ चाहिए ना, एक रिक्वेस्ट है, मेहनत करना कभी बंद मत करना, ये जरूर याद रखना। चलिए, तो खिज़िर खान একে কি করে, একটা পরগনা গিফট করে এবং একে এমির স্ট্যাটাস দিয়ে দেয়। अब देखो ये सोच रहा है, বেলাল লোধি ভাবছে কি খিজির খান ঠিক আছে আমাকে সম্মান দিয়েছে, কিন্তু তোমাকে যদি রাজা হতে হয়, তোমাকে আগে সেই রাজতন্ত্রের যে সার্কেলটা আছে না পাওয়ারের, ওই পাওয়ারের সার্কেলটার ভিতরে ঢুকতে হবে। ঢুকবে কি করে? উইকনেস খোঁজো। যেমন কোন জিনিসটা সব থেকে বেশি দরকার, ধরে নাও কোনো পলিটিক্যাল পার্টি অপোজিশনে আছে, কোন জিনিসটা উইকনেস, বা কোনো রুলিং পার্টি এমন কোনো সমস্যায় ভুগছে যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। फाइंड द वीक जोन। अगर वो चीज, वो काम तुमने कर लिया, अगर वो पॉइंट तुमने ढूंढ लिया और उसी पे काम करके आपने समाधान दे दिया, तो चुटकियों में आप पावर जोन पे पहुंच जाओगे। वो जो लूप है ना पावर का, जिसके अंदर बहुत मुश्किल से लोग जाते हैं, जा ही नहीं पाते, कोशिश करते हैं कि चलो भाई साहब इसके अंदर जाए, इसके अंदर जाए, मगर ये जाने का बस एक ही तरीका है। तो বেলাল লোধি ভাবছিল কি করলে খিজির খানের খুব কাছে আসা যাবে, খিজির খানের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে কি আছে। और जवाब मिला मल्लू इकबाल खान। नाउ मल्लू इकबाल खान के, मल्लू इकबाल खान, चलो थोड़ा बताते इस बंदे के बारे में। লাস্ট রুলার অফ তুগলক ডাইনেস্টি, নাম হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। একদম লাস্ট রুলার, একদম অপদার্থ রুলার ছিল। আমার লাস্ট ভিডিও ছিল তিমুরের ওপরে, আমি বলেওছিলাম তিমুরে কি তিমুর যখন ইন্ডিয়াতে ইনভেট করে, যখন এন্ট্রি নেয়,
তখন মল্লু ইকবাল খান কিন্তু এই সরি নাসিরুদ্দিন শাহ কিন্তু ভয় পালিয়ে গেছিল দিল্লি ছেড়ে। অ্যাকচুয়ালি নাসিরুদ্দিন শাহ সিংহাসন দেখতেই না, চালাতই না। ওর যে প্রাইম মিনিস্টার, তার নাম ছিল মল্লু ইকবাল খান। এই ছিল মেন পরিচালক, এই ছিল মেন ডিফ্যাক্টো রুলার, যে অ্যাকচুয়ালি কিন্তু দেশটাকে পরিচালনা করতো তুগলক বংশের একদম লাস্ট স্টেজে গিয়ে টোটাল জিনিসটা এই হ্যান্ডেল করতো। এবার ব্যাপারটা হয় কি, তিমুরের ইনভেশন হয়, নাসিরুদ্দিন পালিয়ে যায়, 1-1.5 বছর পর ফিরে আসে, মল্লু ইকবাল খানও ফিরে আসে। তারপর থেকে ও তো রাজকাজ টোটাল দেখাই বন্ধ করে দিয়েছিল, এবং মল্লু ইকবাল খানই পুরোপুরিভাবে সমস্ত কিছু সামলাতো। দেখো, নাসিরুদ্দিন মাহমুদ শাহ হতে পারে উদাসীন, কিন্তু मल्लू इकबाल खान वॉज वेरी एक्टिव। ये बहुत ही पावरफुल बंदा था। तो देखो, अगर खिजिर खान को पावर पे आना है, अगर इसको पावर पे आना है ना, तो मल्लू इकबाल खान को हराना पड़ेगा। अगर मल्लू इकबाल खान को हराना पड़ेगा तो कैसे हराए, किस चीज से हराए, কি করে হারাবে? দিস ওয়াজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। এন্ড খিজির খানের মনে এই ডাউটটাই ছিল কি এটা আমি করবো কিভাবে। मैंने कहा था कि ब्यूरोक्रेसी यदि पावर सर्कल दिखता है, फाइंड द वीक जोन, और बेहले लोदी को ये लूप होल मिल गया। बेहले लोदी जानतो যে খিজির খানের একটাই প্রবলেম হচ্ছে, খিজির খান যথেষ্ট ভালো একজন রুলার। খিজির খানদের কিন্তু দে অ্যাকচুয়ালি এদের সোর্স যদি দেখো, দে ওয়্যার एक्चुअली फ्रॉम मंगोल्स, ये इनके सोर्स है, काफी पावरफुल फैमिली है इन लोगों का। पारछे ना केन, कोথায় समस्या হচ্ছে? इसको लूपहोल मिल गया कि इनके घोड़े अच्छे नहीं है ना। खिजिर खान ने काम किया, खिजिर खान सॉरी बहले लोदी ने काम किया। बहले लोदी खिजिर खान के पास गया और बोला, सर मैं आपकी मदद करना चाहता हूं। बोला, कैसे? बोला, सर एक काम करते हैं, मेरे को जितना लगा कि আপনাদের ঘোড়াটা ওয়ার হর্স যেগুলো আপনারা ইউজ করেন, दे आर नॉट अप टू द मार्क। इनको अगर अल्ट्रा लेवल क्वालिटी में बनाना है, আমাকে একটা সুযোগ দিন, আমি জাস্ট কিছু অল্টারেশনস করতে চাই। তো বেহলে লোদি सप्लाइड एक्सट्रीमली बेस्ट क्वालिटी हॉर्सेस टू খিজির খান और बोला कि सर যে ঘোড়াগুলো আমি দিচ্ছি, এই ঘোড়াগুলো কিন্তু একদম ফ্রন্ট লাইন ক্যাভেলরিতে রাখবেন, ঘোড় সৈন্যতে রাখবেন একদম ফ্রন্ট লাইনে। বিকজ একটা জিনিস বলি, এক্সেলেন্ট কোয়ালিটি হর্স যদি হয়, তাহলে কি হয় না, তোমাকে না মানে ঘোড়াকে আলাদা করে কন্ট্রোল করার জন্য ঝামেলা করতে হয় না। মানে তুমি তলোয়ার নিয়ে যুদ্ধ করছো, তো একটা ঘোড়াকে কন্ট্রোল করছো। যদি ঘোড়া অটোমেটেড হয়, সেলফ প্রপেলড হয়, ঠিক নিজেই বুঝতে পারে কি কোন সিচুয়েশনে কিভাবে গেলে আমার পিঠে যে আছে তার যুদ্ধ করতে সুবিধা হবে, তাহলে তুমি দুটো হাত দিয়ে মারতে পারবে, যুদ্ধ করতে পারবে, আর ঘোড়াকে কন্ট্রোল করার দরকার পড়বে না। আর প্রথমেই যদি তুমি এক্সট্রিম পরিমাণ ড্যামেজ করা শুরু করো, তাহলে অটোমেটিক প্রথমেই মানে একদম পহলে মৌকা মিলে না, जैसे मौका मिले डाल दो, তাতে কি হবে না, অটোমেটিক কনফিডেন্স লুজ করা স্টার্ট করবে। পরে সেকেন্ড বা থার্ড গ্রেডের আর্মিগুলো কি হবে, প্রথম ইউনিটি শেষ হয়ে গেল, আমরা কিভাবে করব। তো এইরকম ভাবে না বেহলে লোদি এই জিনিসটা খোঁজে এবং অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পর ফাইনালি ये जीत जाता है और खिजिर खान का सबसे क्लोजेस्ट बंदा बन जाता है। सो दिस वाज द फर्स्ट अचीवमेंट ऑफ বেহলে লোদি। তার দেখতে পাচ্ছ, জাস্ট ঘোড়াকে চিনতো বলেই ছেলেটা এইখান থেকে কোন পজিশনে পৌঁছলো। নেক্সট, এরপরে খিজির খানের পরে যখন মাহমুদ শাহ দ্য থার্ড রুলার অফ সঈদ ডাইনেস্টি সিংহাসনে বসে, बेहले लोदी ने सोचा कि सईद डायनेस्टी आर्मी ज्वाइन करेंगे। उसका पोजीशन तो था ही, नोबेल तो हो ही गेছিল एमिर। तो 20,000 आर्मी 20,000 সোলজার্সের একটা ইউনিট ও জয়েন করে। নাও জয়েন করার পর ও এত ভালো যুদ্ধ করতো, রিয়েলি এক তো ঘোড়া ওর অসাধারণ ছিল, মানে ঘোড়ায়ও 90% কাজ করে দিত, প্লাস নিজেও খুব ভালো একজন যোদ্ধা ছিল। কারণ দেখো একটা কথা বলি, দেখো স্যার एक चीज बताइए, আফগানিস্তানে একটা ছেলে জন্মেছে,
আর একটা ছেলে বাংলাতে জন্মেছে, ওয়েস্ট বেঙ্গলে। আমরা ছোট থেকে কিন্তু যুদ্ধ দেখিনি, ওরা ছোট থেকে যুদ্ধ দেখছে। ওরা দেয়ার এমন একটা জায়গায় না আফগানিস্তান, তুমি ওখানে না কৃষি করতে পারবে, না ওখানে ফ্যাক্টরি লাগাতে পারবে, না ওখানে তুমি র মেটেরিয়াল পাবে, তুমি করবে এটা কি? তো ওখানে ম্যাক্সিমাম আদিবাসী গ্রুপ, যদি ওরা যুদ্ধ না করে ওরা ধ্বংস হয়ে যাবে। ধরে নাও কোথাও একটু কিছু একটু পেয়েছে, হুম, তো আজকে যদি যুদ্ধ না করে তাহলে ওটা তো অন্য আদিবাসী গ্রুপ নিয়ে চলে যাবে, ধরে নাও কিছু খাবার পেয়েছে। তো যুদ্ধ ওদের জন্মগত। তো একটা ছেলে যে জন্মগতভাবে যুদ্ধ করছে, আর একটা ছেলে যে পড়াশোনা করে ইয়ে করে কোচিং করে চাকরি করছে, তার চাকরির থ্রু দিয়ে যুদ্ধ শিখছে, স্বাভাবিকভাবেই যে ছেলেটা জন্মগতভাবে যুদ্ধ করছে, वो बंदा तो वॉरियर होगा और ये बनेगा सोल्जर। तो अफगानी लोग ना वॉरियर थे, ये पैदाइशी वार करते थे गाइस। तो ये तो पहली बात, ये बहुत अच्छे किस्म के वार करते थे। প্লাস এটার সাথে কি হলো, ইনকে ঘোড়ে, বেহলাল লোদি হ্যাজ এক্সেলেন্ট নলেজ অফ হর্সেস। আর এই দুটো কম্বিনেশন ক্রিয়েটেড দ্য পটাশিয়াম সাইনাইড অফ ওয়ারফেয়ার। অসাধারণ লিথাল কম্বিনেশন তৈরি হয় একদম। নাও যখন মোহাম্মদ শাহ আর্মিতে জয়েন করে, খুব ভালো যুদ্ধ করা স্টার্ট করে, তখন ওকে পাঞ্জাব, গভর্নর অফ পাঞ্জাব বা সিরহিন্দের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। টাইটেল দেওয়া হয় খানি খানান, যার মানে হচ্ছে লর্ড অফ লর্ড আর কমান্ডার অফ দ্য কমান্ডার্স। এবার কেসটা এটা হয় কি, যে মোহাম্মদ শাহ ওয়াজ আ লিটল বিট উইক অ্যান্ড ইনকম্পিটেন্ট। মানে কি হয় বলতো, মোহাম্মদ শাহ এই এই ডাইনেস্টি যখন এস্টাবলিশ হয় না, ওই প্রথম একটা দুটো রুলার কি ম্যাক্সিমাম তিনটে রুলার খুব ভালো থাকে, তারপর শুরু হয় পচন। হ্যাঁ, কারণ কেন হয় বলতো, আর স্ট্রাগলটা থাকে না, ওই পরিমাণ কষ্টটা থাকে না। ঠিক আছে, যে কষ্টটা প্রথম কি সেকেন্ড জেনারেশন, দুটো জেনারেশন দাঁড় করিয়েছে কষ্ট করে ব্যবসাটাকে, তো এই থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন কিন্তু ব্যবসাটাকে ওই নিজের লাইফ যা চলছে চলুক, লাক্সারিতে লিড করা স্টার্ট করে, দোকানপত্র দেখা বন্ধ করে দিয়ে শেষ হয়ে যায়। এই মোহাম্মদ ছাড়াও কিন্তু সেরকম কোয়ালিটির যে রাজা ছিল তা কিন্তু নয়, এরাও ইনকম্পিটেন্ট ছিল। বেহলাল লোদি দুবার অ্যাটেম্প নিয়েছিল সিংহাসনের প্রতি, হয়নি। কিন্তু তারপরে মোহাম্মদ শাহর পরে যখন আলাম শাহ, লাস্ট রুলার অফ সাইদ ডাইনেস্টি, এ যখন সিংহাসনে আসে, এ কিন্তু বড় অদ্ভুত ধরনের রাজা ছিল আলাম শাহ। দেখাচ্ছি, এই আলাম শাহ সমস্ত কিছু সিংহাসন ত্যাগ করে, এর ইন্টারেস্টই ছিল না মানে রাজকাজ নিয়ে। তখন এ সমস্ত কিছু ত্যাগ করে এ পুরোপুরিভাবে সন্ন্যাস গ্রহণ করে, জৌনপুরে একটা ছোট্ট গ্রামে নিজের জীবনটা কাটায়, সব কিছু ছেড়ে দেয়। আর যাওয়ার টাইমে বেহলাল লোদিকে তোমার সুলতান হিসাবে ঘোষণা করে যাও। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে বেহলাল লোদিকে আসতে কিন্তু এই সিংহাসন বসানো হচ্ছে এবং সুলতান হিসাবে ঘোষণা করা হচ্ছে। তো এইভাবে বেহলাল লোদি কিন্তু সুলতান হয়। বুঝতে পেরেছো? ওকে, নাও তাহলে একটা ছোট্ট ম্যাপ দেখি। খিজির খানের টাইমে বেহলাল লোদি কি ছিল? ঘোড়া ব্যবসায়ী। মোহাম্মদ শাহর টাইমে টাইটেল পায় খানি খানান, এবং আলাম শাহর টাইমে আস্তে আস্তে কিন্তু পরের দিকে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে সুলতান হিসেবে পরিণত হচ্ছে। আচ্ছা, তো একটা জিনিস ইনফরমেশন বলে দিই, যখন বেহলাল লোদি সিংহাসনে বসে তখন কিন্তু খুব ছোট্ট জায়গা, মানে দিল্লি থেকে কিছুটা ডিস্টেন্স মাত্র সাইদ বংশ ছিল, কিছুটা ডিস্টেন্স। এই এরিয়াটা কেন বলছি, কারণ তুমি দেখবে পরের দিকে আমরা দেখতে পাবো বেহলাল লোদি শুধু একজন রাজা ছিল না, একজন খুব ভালো কনকারারও ছিল। অনেকটা এলাকা, মানে টিল বিহার অব্দি এলাকা কিন্তু একা দখল করে নিয়ে নিয়েছিল। আসবো সে জায়গাতে, চলো প্রসিড করছি। এবার জানি, আমরা তো এতক্ষণ দেখলাম কি বেহলাল লোদি কিরকম কিরকম মানে কিভাবে সিংহাসনে বসলো। চলো এবার দেখি বেহলাল লোদি কিরকম ক্যারেক্টারের লোক ছিল। চলো দেখতে হ্যাঁ। প্রথম কথা, এ দেখো, আমি পৃথিবীতে যত যত ভালো কোয়ালিটি রাজা দেখেছি, আমি একটা জিনিস কিন্তু কমন পেয়েছি, যে এরা কিন্তু খুব রিলিজিয়াস ভাবে টলারেন্ট ছিল, ধর্মীয় ভাবে খুব সহনশীল ছিল। আমি যত গ্রেট কিংস দেখেছি, আমি কাউকে দেখিনি ধর্ম নিয়ে মাথা ঘামাতে, কাউকে না, কাউকে দেখিনি। আমি আকবরকে দেখিনি, বেহলাল লোদিকে দেখিনি, অশোকার কথা বলো অশোককে দেখিনি, আমি কাউকে দেখিনি, কেউ ফ্যানাটিক ছিল না। ওই যে মালগুলো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়, ঠিক
সেইগুলোরই কিন্তু এরকম কন্ডিশন দাঁড়ায়, যাদের অ্যাকচুয়াল কাজটা বাদ দিয়ে অন্য সব রকম কাজ করা যাদের প্রয়োজন, সেই সমস্ত রাজাগুলোকে দেখেছি আমি রিলিজিয়াস ফ্যানাটিজম। ধর্ম ধর্ম ধর্ম, আরে ধর্ম দিয়ে থোড়ি জল খাবে একটা দেশকে বড় করে। শিল্প, ফোকাস করো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে। প্রথম কথা, রিলিজিয়াস টলারেন্ট। দেখো, এক নম্বর খুব লিবারাল, উদার উদার মানসিকতার লোক ছিল, খুবই উদার মানসিকতার লোক ছিল। মানুষের স্বভাব খুব ভালো ছিল, খুব ভালোভাবে কথা বলতেন, খুবই ভালোভাবে কথা বলতেন। আর আরেকটা জিনিস যেটা আমি খুব অবাক হয়ে গেছি, যে भाई साहब इनका कैरेक्टर भी बहुत अच्छा था। एग्जाम्पल मैं आपको दे रहा हूं, जैसे हुसैन शाह, इसको 2 बार हराया, 2 बार हराया, इसकी बीवी को टच तक नहीं किया, और बाइज्जत इसकी बीवी को इसको वापस कर दिया गया। और बहले लोदी ने कहा था कि हुसैन, तुम मेरे दुश्मन हो, तुम्हारी बीवी नहीं। परिवार 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 है, हम राजाओं के बीच में वार होता रहेगा, परिवार को कोई टच नहीं करेगा। দিস ইজ রিয়েলি আ গুড ক্যারেক্টার। দেখো, আমি হিস্ট্রিতে অনেক অনেকেই আছে যারা মিথ্যে কথা বলে অনেক রাজাকে নিয়ে তেল মারে। मैं ऐसा बंदा नहीं हूं। अगर मेरे को लगता है कि ये अच्छा है, मैं 1000 बार अच्छा बताता हूं। मेरे को लगता है ये गंदा है, मैं 1000 बार गंदा बताता हूं। बहुत सारे लोगों ने फिरोज শাহ তুগলক को বিশাল, বাপ রে, হেভি লোক, অমায়িক, প্রচুর ওয়েলফেয়ারে কাজ করেছে, ঘন্টা করেছে। ফিরোজ শাহ তুগলক ওয়াজ আ কমপ্লিটলি কমিউনাল পারসন। ওয়েলফেয়ার করেছে, সমস্ত মুসলিমদের জন্য করেছে, হিন্দুদের কোনো ওয়েলফেয়ার টাস্কই করেনি। बेहला लोदी ने फिरोज শাহ তুগলক जैसा वेलफेयर काम तो नहीं किया था, কিন্তু बेहला लोदी फिरोज শাহ তুগলকের মতো ফ্যানাটিক ছিল না। प्रमोशन टू टैलेंट, इसने टैलेंट को देखा। ये কিন্তু দেখেনি হিন্দু মুসলিম টার্কস मंगोल्स, कुछ नहीं देखा। ये পরিষ্কার দেখেছে कि अगर तुम टैलेंटेड हो तो मेरे दरबार पे हाजिर हो, তুমি আমার কাজ করো। ও কিন্তু কোনো পোস্ট দেওয়ার আগে ট্যালেন্ট দেখে, জাত পাত ধর্ম দেখেনি। ওর মনে হয়েছে कि दिस मैन इज फिट फॉर द जॉब, उसको बैठा दो, चाहे वो किसी भी धर्म का हो। दिस वाज बेहला लोदी। প্লাস দেখো, একটা জিনিস বলি, প্রথমেই তুমি দেখবে যে কোন রাজা যারা মনে করে কি পাওয়ারে আসার পর সব সময়, যে কোনো রাজা, তুমি যখনই দেখবে না কোনো রাজা সিংহাসনে বসে আগেই অর্থনৈতিক রিফর্মস করছে, পরিবর্তন করছে, অর্থনৈতিক পরিবর্তন করছে, দ্যাট ইজ দ্য বেস্ট কিং। যে কোনো সরকার যদি করে তাও। আলাউদ্দিন খিলজিকে দেখো, ইকোনমিক রিফর্মস করেছিল। বেহলা লোদি ইকোনমিক রিফর্মস করার চেষ্টা করছে। আকবর, শের শাহ সুরি ইকোনমিক রিফর্মস করেছিল। 2014 নরেন্দ্র মোদী when came into power, ইকোনমিক রিফর্মস করে। তো ইকোনমিক রিফর্মস সবসময়, ইকোনমিক রিফর্মস আগে করা উচিত। যে কোনো রাজা, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো সরকারের আগে উচিত হচ্ছে ইকোনমিক রিফর্মস করা। অর্থনৈতিক রিফর্মস আগে করো, কারণ ইট ইজ দ্য বেস অফ দ্য নেশন। কারণ সেটা যদি, জওহরলাল নেহরুকে দেখো, উনিও ইকোনমিক রিফর্মস করেছিলেন। প্রত্যেকে যারা যারা এসেছে, যাদের যাদের তুমি বইয়ে পড়ছো, যাদের সম্বন্ধে জানছো, একটা মানুষের যে সব খারাপ তা তো হতে পারে না। একটা মানুষের কিছুটা খারাপ হতে পারে, অনেকটা ভালো হতে পারে, অনেকটা খারাপ হতে পারে, কিছুটা ভালো হতে পারে, কিন্তু পুরোটাই খারাপ, পুরোটাই ভালো, এটা তো হওয়া সম্ভব নয়। তোমার পছন্দের অপছন্দের নেতা নেত্রী থাকতেই পারে, কিন্তু যার যেটা ভালো তার সেটা ভালো, যার যেটা খারাপ তার সেটা খারাপ। পরিষ্কার কথা। অনেক সময় আমাদের ইকোনমিক রিফর্ম সাকসেসফুল হয়নি। আমরা 2008-এ যেভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস সামলেছিলাম, আমরা পরের দিকে গিয়ে পারিনি। কারণ 2008-এর পৃথিবীর সাথে ভারতবর্ষের একরকম সম্পর্ক ছিল, এখন পৃথিবীর সাথে ভারতবর্ষের একরকম সম্পর্ক ছিল। 2008-এর পৃথিবীর যে জিওপলিটিক্যাল সিনারিও সেটা একরকম ছিল, 2026-এর একদম আলাদা। তো দুটো ঘটনাকে তো এক করলে চলবে না। তবে একটা জিনিস মনে রাখবে, আমরা সব সময় চেষ্টা করছি যেটা বেস্ট সেটা করার জন্য, সত্যিই করছি। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু ডু দিস। দেশের প্রতি ভক্তি রাখো, ভালোবাসা রাখো, অবশ্যই তুমি দেখবে তুমি যেমন বড় হচ্ছ, তোমার থ্রু দিয়ে দেশ তোমার সাথে বড় হবে। নেক্সট, এখানেও তাই বেহলা লোদি দেখো, প্রথমেই এশিয়াকে কপার কয়েন স্টার্ট করে, এবং এত স্ট্যান্ডার্ড, এত ভালো কোয়ালিটি লঞ্চ করেছেন। বেহলুলি কয়েন্স বলা হতো, যে মুঘল এম্পায়ার আকবরের টাইম অব্দি লোধি বংশের কয়েন চলছে। তার মানে বোঝো যে উনি কি স্ট্যান্ডার্ড সেট করে গেছিলেন। এই যে
এই ছবিতে আমি এই জিনিসটাই দেখিয়েছি। দেখো হুসেন শাহর সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু দেখো ওনার ওয়াইফকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বেহলাল লোদি প্রচুর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে কে হিন্দু কে মুসলিম দেখেনি, যাকে মনে হচ্ছে ঠিক তাকে অবশ্যই জায়গা দিয়েছেন। বেহলাল লোদি কয়েন্স আবিষ্কার করেন, আবিষ্কার তো না, কয়েন্স ইনস্টল করেন নিজের সিস্টেমে, বেহলুলি কয়েন্স। तो एक्चुअली दिस गाय इज अ वेरी डिफरेंट गाय फ्रॉम अदर्स। ये कुछ और ही ऐसा बंदा है, ठीक है। वैसे दूसरे लीडर्स की तरह नहीं है। हिस्ट्री में पता नहीं इनको डिस्कस बहुत कम किया जाता है, আর সবসময় আমাদের ফোকাস থাকে কোশ্চেন কটা আসছে। আরে কোশ্চেন বিগত 1 বছরে হয়তো আসেনি, তার মানে তো এটা নয় कि আগামী 10 বছরে আসবে না। तो यहाँ से अगर बहलुली कॉइन्स पूछ ले तो क्या करोगे आप। নেক্সট আরেকটা জিনিস, দক্ষ সাম্রাজ্যবাদী ছিলেন, এক্সেলেন্ট ইম্পেরিয়ালিস্ট। উনি যেহেতু খুব ভালো ঘোড়া চালাতে পারতেন, ওয়ার খুব ভালো জানতেন, ওনার ওয়ার এক্সপিরিয়েন্স হিউজ, প্লাস আফগান বর্ন অ্যান্ড ব্রট আপ। তো স্বাভাবিকভাবেই ইনার কিন্তু কোয়ালিটি অসাধারণ ছিল ইন রিগার্ডিং ওয়ারফেয়ার। তোমাদের বলে দিই যে ইনি জৌনপুরের খুব পাওয়ারফুল একটা ডাইনেস্টি, সার্গি ডাইনেস্টি। হুসেন শাহ সার্গি তাকে হারিয়ে নিজের ছেলে বুরবুক শাহকে জৌনপুরের সিংহাসনে বসায়, এবং উনি যবে মারা গেছিলেন 1489-এ, 80 বছর বয়সে মোটামুটি ভাবে। আমি যদি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, একদম দিল্লি থেকে স্টার্ট করে বিহার অব্দি উনার পুরো এলাকাটা কিন্তু ইয়ের কন্ট্রোলে ছিল। যেমন আমি তোমাকে দেখিয়ে দিয়েছি কতটা এলাকা ছিল। দেখো এইটা হচ্ছে সাইদদের কন্ট্রোলে, এটা ছিল সাইদদের বংশের আন্ডারে। এই পুরোটা তো ছিলই, আবার এতটা এলাকা পুরোটা, এই পুরোটা কিন্তু আবার ক্যাপচার করে দিল্লি সালতানেট, এবং এই পুরো জোনটা টিল বিহার অব্দি কিন্তু বেহলাল লোদি দখল করে নিয়েছিল। দেখো এর থেকে একটা জিনিস প্রমাণ হয় যে হি ওয়াজ অ্যান এক্সিলেন্ট ইম্পেরিয়ালিস্ট। আচ্ছা নেক্সট, শুধু তাই নয়, ही वॉज अ वेरी डिवोट मुस्लिम। देखो यार, आप किसी भी धर्म से हो, मेरे को धर्म से दिक्कत नहीं है। दिक्कत इस चीज से है कि इंसान अपना धर्म का ठीक से पालन ही नहीं करता। कोई भी धर्म हो दुनिया में, भाई साहब, कोई धर्म, कोई भी धर्म किसी धर्म को बुरा नहीं कहता। वो लोग हैं जो गाली देते हैं, वो लोग हैं जो समझ नहीं पाते, वो लोग हैं जो समझ नहीं पाते, गाली देते हैं। अगर हम, देखो मैं एक उदाहरण दिच्छी, ये जो बंदा है, एक उदाहरण दी, औरंगजेब, ফিরোজ শাহ তুগলক, এরা সবাই প্রচুর এই মৌলবীদের সাথে মিশেছে। আকবরও মিশেছে, বেহলাল লোদিও মিশেছে মৌলবীদের কন্ট্রোলে। স্বাভাবিক, ইসলামিক এরা ছিল, শরিয়ত লাগু থাকবে, ইসলামিক কনস্টিটিউশন থাকবে, তো স্বাভাবিকভাবে মৌলবীদের একটা হায়ার পজিশন থাকবে, এটা নর্মালি এক্সপেক্টেড। কিন্তু যেভাবে অরঙ্গজেব এফেক্টেড হয়েছে, যেভাবে ফিরোজ শাহ তুগলক এফেক্টেড হয়েছে, সেভাবে কিন্তু না বেহলাল লোদি হয়েছে না আকবর হয়েছে। আকবর বুঝতে পেরে গেছিল কি মৌলবীরা যদি পাওয়ারে থাকে আকবরকে শাসন করতে দেবে না, শান্তিতে কাজ করতে দেবে না। আকবর ব্যান্ড বাজাটা মজহার করে, দিয়ে পরিষ্কার বলে যে আই এম দ্য চিফ ইমাম, যে সুলতান, যে সম্রাট, সেই চিফ ইমাম হবে, এবং তার কথা অনুযায়ী সেই খুতবা পড়াবে, তার কথা অনুযায়ী সব হবে, সে হচ্ছে হেড অফ অল রিলিজন। তো আকবর নিজের পজিশন স্ট্রং করে নিয়েছিল, বিকজ আকবর অনেক ভালো ভালো কাজ করছিল। আকবর লিবারেল অর্ডার সুলে কল করেছিল। দেখো যোধার সাথে বিয়ে হওয়ার পর আকবর ভেতরে অনেক পরিবর্তন আছে। তো আকবর তীর্থ মশহুল, হিন্দুদের আগে সিস্টেম ছিল, হিন্দুরা যদি কোনো জায়গায় তীর্থে যেত তার উপর কর দিতে হতো, ট্যাক্স দিতে হতো। তো আকবর একদিন মথুরায় দাঁড়িয়ে আছে, খবর পাই কি এরকম প্রচন্ড ভিড় জমে আছে, জিজ্ঞেস করে মিনিস্টারদের যে কি ব্যাপার গো, যে ওখানে এত ভিড় কেন, কিসের টাকা দিচ্ছে লোকে। বলছে আপনি জানেন না মহারাজ, এটা তো তীর্থ মশহুল, হিন্দুরা যদি কোথাও তীর্থ করতে চায় ট্যাক্স দিতে হবে, তা কেন হবে? যদি মুসলিমকে দিতে না হয় তাহলে হিন্দুকে কেন দিতে হবে? অ্যাপ্রোচটা দেখো কতটা সুন্দর। এই सेम अप्रोच কিন্তু বেহলাল লোদিতে ছিল। ही वाज नॉट अ फैनेटिक, इसने कभी ऐसा काम नहीं किया। तो ये शिक्षा की बात होती है सर। আমি ছোট থেকে এফেক্টেড হয়েছি, আরে নেই ভাই সাহেব, এফেক্টেড অনেকেই হয়, কম অনেকেই বেরিয়ে আসে, অনেকেই পারে না। কারা পারে না? যাদের ইচ্ছে নেই বেরোনোর, পরিষ্কার কথা, ভীতু লোকেরা পারবে না। দেখো নাও, এই যে আমি ছবিতে পুরো দেখিয়ে দিয়েছি যে পাঞ্জাব থেকে বিহার পুরো এক্সটেন্ডেড, একদম
নিজে প্রচন্ড শিক্ষিত, লিটারেট, পড়াশোনা করেছে। তো হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট কোয়ালিটি রুলার। চলো দেখাচ্ছি। এছাড়াও হি ওয়াজ গ্রেট পার্সোনালিটি, প্রচন্ড সাহসী একজন সোলজার। আর একটা জিনিস যেটা আমার এই লোকটাকে নিয়ে খুব ভালো লেগেছে, যেটা আমি সাধারণভাবে অন্য কোন রাজাদের ভিতর সাধারণভাবে দেখতে পাইনি, সেটা হচ্ছে একটা কথা, একটা কোয়ালিটি, একটা চিন্তাধারা, একটা থট। কথাটা কি জানো? এইটা, ফার্স্ট অ্যামং ইকুয়ালস। এই কথাটার মানে কি? দেখো, বেহলেল লোদি কিন্তু কনভেনশনাল টাইপের যে রাজা ছিল ওরকম কিন্তু নয়, যে আমি যা বলবো তাই শেষ কথা, আমি দ্য ডেসপট না। বেহলেল লোদি বলতো, নিজের নোবিলিটিকে বলতো, দেখো আমরা সবাই মিলে রাজ্যটা চালাচ্ছি, আমরা সবাই একসাথে কাজ করছি, হ্যাঁ, বাট আই এম ফার্স্ট অ্যামং ইকুয়ালস। অর্থাৎ আমি তোমাদের ভেতরে 1 নম্বরে, বিকজ যেহেতু আমি লিড করছি সেই জন্য আমি প্রথমে আছি, বাট আমরা আছি সবাই একসাথেই, একই জায়গাতে দাঁড়িয়ে আছি, একই পজিশনেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমি মাথা হয়ে আছি। অতএব এখানে রাজা গজা সম্পর্ক নয়, এখানে ভাইয়ের সম্পর্ক, বিকজ উই আর ডুইং দ্য সেম জব ইন দ্য সেম প্ল্যাটফর্ম। এবং প্রচন্ড রেসপেক্ট দেওয়া স্টার্ট করে নোবেলসের। সিংহাসনে বসতো না, সিংহাসন থাকতো, আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি এইখানে যদি থাকে, যে এ দেখো সিংহাসন থাকতো, এরকম নিচে কার্পেট পাতা থাকতো, বেহলেল লোধি এরকম নিচে বসতো এদের সাথে একসাথে। কোনো ফর্মাল কোর্ট, যে বলবানের টাইমে তুমি দেখবে নিয়ম ছিল সাজদা পায় বস, বলবান যখন ঢুকবে বলবানের পায়ে চুমু খেতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। আরে ভাই কেন? পায়ে চুমু খাওয়ার কালচার শুরু হয়, ডিভাইন থিওরি অফ কিংশিপ, ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে, जिल्ले गिलाई नहीं अब ते खुदाई जाता ব্যাপার। बेहलेल लोधी एकदम ऐसा नहीं था। बेहलेल लोधी सीधा कहता था, भाई साहब हम सब लोग एक हैं, तो আমি সিংহাসনে বসবো, তোমরা নিচে বসবে, ऐसा कुछ नहीं है, हम सब लोग रजाई पे बैठेंगे, আমরা সবাই একসাথে বসবো, हम लोग इकट्ठा खाना खाएंगे, विल शेयर द फूड। আর ইভেন যদি একজন সভাসদ অসুস্থ হতো, बेहलेल लोधी नीचे तार बाड़ी गए पर्सनली उसके घर पे पहुंचता था, उसके पास बैठता था, उसके बॉडी पे हाथ रख के पूछता था, भाई साहब तुम्हारा तबीयत कैसा है। सोचिए इस बंदे को, ये राजा है, पूरी दिल्ली का सुल्तान है, देखिए इकट्ठा खाना खा रहा है, ये कारपेट पे बैठ के सबके साथ बातें कर रहा है, और ये अपने নোবেল को भी देख रहा है। तो এইরকম কোয়ালিটির একজন রাজা, এইরকম কোয়ালিটির সাধারণভাবে কিন্তু দেখা যায় না। অনেক ক্রিটিক্সরা বলে কি বেহলেল লোধির কাছে অপশনও ছিল না, কারণ বেহলেল লোধি তখন যা সিংহাসনে প্রথম, এই প্রথম দিকটা ভাইচারা মেনটেন না করলে, এইভাবে তোষণ না করলে, ভাই ভাই বলে পরে কন্ট্রোল করা যাবে না। হতে পারে, অ্যাকসেপ্ট করছি এই আলোচনাটাকে, বিকজ এর আগে যারা করেছে, তুগলকের কথা বলো, সবাই এই স্ট্র্যাটেজিটা নিয়েছিল। কিন্তু এই যে কথাটা ফার্স্ট এবং ইকুয়ালস, এই যে একসাথে বসে খাওয়া, আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, বেহলেল লোধি কিন্তু কোনো অ্যাপিজমেন্ট করেনি। বেহলেল লোধি एक्चुअली লোকটাই ছিল এরকম। अफगानी है ना, ऐसे होते हैं अफगानी, इकट्ठा खाए थे, भाईचारा इकट्ठा खाते, भाईचारा बहुत ज्यादा है उनके पास। और আমি একটা কথা বলে দিই, इन अफगान्स में পার্সোনাল প্রপার্টি का कोई কনসেপ্ট नहीं होता, যে যেটা নেবে সেটা সবার থাকবে, এভরিথিং ইজ শেয়ার্ড প্রপার্টি। তো যাই হোক, বেহলেল লোধি কিন্তু এরকম ক্যারেক্টারে ছিল। এবং সব থেকে শকিং লাইনটা দেখো, আমি তো অবাক হয়ে গেছি লাইনটা দেখে, ইফ ইউ থিঙ্ক মি আনওয়ার্দি অফ স্টেশন আই অকুপাই, চুজ সামওয়ান এলস অ্যান্ড বিস্টো অন মি সাম আদার অফিস। তিনি তার মাথা থেকে পাগড়ি খুলে ক্ষমা প্রার্থনা করতেন যদি উনি কোথাও ভুল করতেন। প্লাস ইনি এই কথাটা বলছেন, যদি আপনি মনে করেন আমি যে পদে আছি তার যোগ্য নই, তবে অন্য কাউকে বেছে নিন আর আমাকে সে পদ থেকে সরিয়ে অন্য কোনো পদে দিন। এক রাজা কহ রা হ্যায়, হি ইজ সেইং ওয়ান অফ দ্য বিগেস্ট কনসেপ্ট অফ ডেমোক্রেসি और गणतंत्र in medieval India, in a complete sultanate, undemocratic, 100% despotic setup। পুরোপুরি ভাবে একটা ডেসপটিক সেটআপে এই ধরনের কথাবার্তা বলা ইজ ভেরি শকিং টু মি। প্লাস
নিজের নোবেলিটিকে ভালো ভালো জাগির দিত, খুব ভালোভাবে বিহেভ করতো এবং খুব স্যাটিসফাইড রাখতো তাদের। তো হিস্টোরিয়ানরা বলে যে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া দিল্লি সুলতানেটের কোন রুলার এইরকম স্ট্যান্ড কিন্তু নেয়নি আজ পর্যন্ত। সেই কারণের জন্যই যে ক্রিটিক্সরা বলে না অ্যাপিজমেন্ট, আমি অ্যাকসেপ্ট করি না, বিকজ এই কথাটা কিন্তু অ্যাপিজমেন্ট থেকে আসে না। ইটস আ প্রোডাক্ট অফ ন্যাচারাল রিফ্লেক্স অফ সামওয়ানস থট প্রসেস। কারো চিন্তাধারা যে ন্যাচারাল রিফ্লেক্স, সেটারই প্রোডাক্ট এই ধরনের চিন্তাধারা। লোকটা ভাবতোই এইভাবে, তাই বলতো এইভাবে। ওকে, না ওকে, এবার যদি তোমার এরকম মনে হয় যে আর একটা কথা বলি, লোধি এরকম কেন, তবে একটা কথা বলছি, দেখো আফগানিস্তানে যদি সেট আপটা চিন্তা করো, ইটস বেসিক্যালি ট্রাইবাল, আদিবাসী এলাকা। আর আদিবাসীদের ভেতরে বলে না, আদিবাসীরা কেন এরকম তার পিছনে কারণ আছে। যে ধরে নাও ওখানে যদি সবাই একসাথে কাজ না করো না, পারবে না, চলবে না। গোটা ট্রাইব একসাথে যাচ্ছে যুদ্ধ করতে, সবার খাবার একসাথে জোগাড় করছে। সো ওখানে না ফ্র্যাটার্নিটি কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আফগানিস্তানে একটা জিনিস আমি তোমায় বলে দিই, ওখানে যারা লিডার্স হতো না, যারা ট্রাইবের যারা রাজা হতো, তারা গণতান্ত্রিক ভাবে আসতো। যে সব থেকে পাওয়ারফুল, যে সব থেকে ফিটেস্ট, যে সব থেকে স্ট্রংগেস্ট হাত তুলে তাকে লিডার করা হতো। তো এই কালচারটা কিন্তু অলরেডি লোধিদের ভেতরে থেকে গেছিল। পরে ইব্রাহিম সিকান্দার আসার পর এটা সময় টু সময় পরিস্থিতি সবকিছু অর্থ সামাজিক সিচুয়েশন হয়ে চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো তাহলে এটাই সিস্টেম ছিল এবং এই কারণের জন্য এই কালচারটা ওরা ধরে রেখেছিল ইন্ডিয়াতে এসে। প্লাস এও ভাইলাল লোধিও অনেকটা এরকম ক্যারেক্টার ছিল। তো চলো দেখে নি ওনার অ্যাচিভমেন্টস। তাহলে কি কি দেখলাম? এক তো হি ওয়াজ আ গ্রেট পার্সোনালিটি, নোবেলসদের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করতেন, খুব ভালো একজন সাম্রাজ্যবাদী ছিলেন, এক্সেলেন্ট ইম্পেরিয়ালিস্ট, খুব ডিভট মুসলিম ছিলেন, উনি ধর্মীয়ভাবে খুব সহনশীল ছিলেন। প্লাস উনার কয়েনেজ, মুদ্রা পরিবর্তন দুর্দান্ত, বাহেললি কয়েন্স, যেটা আকবরের টাইম অবধি চলেছিল। প্লাস উনি ট্যালেন্টকে প্রমোট করতেন, হিন্দু মুসলিম খ্রিস্টান এসব দেখতেন না। তো এইভাবে মোটামুটি ভাবে আমরা বাহেলাল লোধির অ্যাচিভমেন্টস গুলো ফাইনালি আজকে একটা সিঙ্গেল চার্টের ভেতর দেখলাম। এবার লাস্ট বলি যে লোধি মানে লোধি ডাইনেস্টি ফাউন্ডেড বাই বাহেলাল লোধি 76 বছর অবধি ছিল, এবং এখানে মেন তিনটে রুলারের গল্প। যদি টোটাল লোধি ডাইনেস্টি দেখো না, তিনটে মেন রাজা, বাহেলাল লোধি এ হচ্ছে মেন ফাউন্ডার, তারপরে সিকান্দার লোধি। সিকান্দার লোধি কিন্তু মানে সম্মান এবং ক্ষমতা বৃদ্ধি করেছিল। মানে এ কি করেছিল, এই বিল্ডিংটা তৈরি করেছিল ফাউন্ডার, দেখো পাথর দিয়ে ভিত তৈরি করছে, সিকান্দার লোধি বিল্ডিং তৈরি করে। আর আরেকটা লাস্টে এই যে প্রত্যেকটা হয় না সেই দুধে গোচনা পড়ে, তো সেই হচ্ছে এই ইব্রাহিম লোধি। এ এমন কাণ্ড করেছিল, এই নোবেলসদের সাথে এত খারাপ ব্যবহার করতো যে এর নোবেলটি বাধ্য হয়েছিল বাবরকে ডেকে নিয়ে আসতে, ভাই তুমি আসো, এর অত্যাচারে আমরা থাকতে পারছি না, একে মেরে তাড়াও। তো ফাইনালি ইব্রাহিম লোধির টাইমে সবকিছু শেষ হয়ে গেছিল এবং লোধি বংশের সম্পূর্ণভাবে পতন হয় এবং শুরু হয় নতুন এরা, মুঘল এরা। তো আজকের ক্লাস এইটুকুই থাকবে। বাহেলাল লোধি নিয়ে একটা ছোট্ট তোমাদের কাছে সিরিজ দিলাম। যদি এবিসির ক্লাস ভালো লাগে, আমার ক্লাস পছন্দ হয়, প্লিজ কমেন্টে জানাও, লিখে পাঠাও যদি তোমাদের পছন্দ হয়। অনেকে ভিডিও দেখছো কমেন্টস করছো না, সমস্যা নেই, একটা দুটো লেখো না, আরে কি আর একটু লিখে দাও, একটু মোটিভেশন পাই। যদি ভালো কিছু লেখো মোটিভেট হব, যদি ভুল কিছু ধরাও, নেগেটিভ কিছু বলো, সেটাকে আমরা ঠিক করব। যদি আরো কিছু ইনপুটস চাই তোমাদের, সেটাও আমাদের জানাও। এবিসির নাম্বার তো তোমরা জানোই, 9474586670 অ্যান্ড 9933586670। আরেকবার রিপিট করছি, 9474586670 অ্যান্ড 9933586670। এই নাম্বারগুলোতে ফোন করে নিতে পারো যে কোনো কোয়েরি থাকলে। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় এই নাম্বারগুলোতেই ফোন করবে, আমি থাকবো অ্যাভেলেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রচুর ভালোবাসা পাই। অনেক মানুষ হোয়াটসঅ্যাপ করে, কল করে, অনেকে রাস্তায় দেখা হলে অনেক রকম ভাবে করে। থ্যাংক ইউ ভেরি মাচ এতটা ভালোবাসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব আরো ভালো ভালো কিছু কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার। আজকে এইটুকুই। প্লেলিস্টটা দেখো, প্লেলিস্টটাকে পুরোটা ফলো করো, পুরো ফুল সিরিজ আসছে। আর আমাদের চ্যানেলটাকে টাক টাক সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট সেশনে। টাটা।